বাংলাদেশের সরকার হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা যাই বলুক না কেন, ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে কিংবা ভারত খুব দ্রুত শেখ হাসিনার সেখান থেকে বসে যোগাযোগ বন্ধ করে দেবে এমন ভাববার কোনো কারণ নেই। এবং দ্বিতীয়ত, বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলে ভারত বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় দেখতে পাবে না, এবং সেই উদ্বেগে খুব দ্রুত ভারত উদ্যোগ নিয়ে হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেবেন এমন ভাবারও কোনো কারণ নেই। বরং বাংলাদেশে মববাজি চললে, অশান্তি চলতে থাকলে, বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলম মুর্শিদাবাদ, সেভেন সিস্টার্সের রাজ্য এসব নিয়ে বাংলাদেশের নতুন ম্যাপ করবার জন্য শাহাদা বরণের ডাক দিলে, মানে অখণ্ড বাংলা প্রতিষ্ঠার ঘোষণা দিলে, কিংবা বাংলাদেশে 32 নম্বর দিনের পর দিন ভাঙা হলে এবং নানা রকম ডানপন্থা এবং চরমপন্থা উস্কে উঠলে শেষ পর্যন্ত মোদীর রাজনীতির লাভ এবং সর্বভারতীয় দল হয়ে উঠতে বিজেপির একটা বড় বাধা 2026 সালে পশ্চিমবঙ্গের নির্বাচন এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভের জন্য 2026 সালের নির্বাচন পর্যন্ত অশান্ত বাংলাদেশ, ডানপন্থার বাংলাদেশ, চরমপন্থার বাংলাদেশ রাষ্ট্রদূতকে ডেকে বলে দিয়েছে বাংলাদেশ তার আভ্যন্তরীণ শাসনের সমস্যার জন্য ভারতকে দায়ী করছে, তাকে নেতিবাচকভাবে দেখাচ্ছে, এটা ভারত পছন্দ করছে না। দেখুন, সেই আগস্ট মাস থেকে এই সরকার ক্ষমতায় এসেছে পর থেকে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে। সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে রাজনৈতিক ক্ষোভ বলছে, ভারতীয় মিডিয়ার অপপ্রচার বলছে। দেখুন, বাংলাদেশে এ ধরনের মববাজি চলছে, একেও রাজনৈতিক ক্ষোভ বলছে, ভারতীয় মিডিয়ার অপপ্রচার বলছে। এই পুরো বিষয়টি আসলে বিজেপির রাজনীতির জন্য অত্যন্ত সুবিধাজনক হয়ে উঠেছে। অন্যদিকে দেখুন, ভারত বলে দিয়েছে বাংলাদেশ সরকারকে যে তারা কোনোভাবেই এই সরকার, যেহেতু তারা একে অনির্বাচিত অসাংবিধানিক সরকার মনে করে, অনির্বাচিত অসাংবিধানিক এই সরকারের সঙ্গে তারা শীর্ষ পর্যায়ে বা খুব আনুষ্ঠানিক পর্যায়ে কোনো চুক্তিতে বা কোনো সম্পর্কে যাবে না। তারা নির্বাচিত সরকার আসবার জন্য অপেক্ষা করবে। এদিকে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যখন ডিসেম্বর মাসে এসেছিলেন, তিনি এই কথাটা পরিষ্কার বলে দিয়েছেন। তিনি একথাও জানিয়ে গেছেন যে হাসিনা তাদের গেস্ট, শেখা সম্পর্ক তত ভালো থাকবে। ওদিকে বাংলাদেশের সরকার আমাদেরকে বুঝ দিচ্ছেন যে তারা নাকি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে গণহত্যার বিচারের জন্য। কিন্তু দেখুন, আসলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকার একটা নোট ভার্বাল, মানে ডিপ্লোম্যাটিক কমিউনিকেশনের, কূটনৈতিক যোগাযোগের সবচেয়ে প্রাথমিক পর্যায়ে একটা নোট ভার্বাল দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। এবং আপনারা হয়তো অনেকে জানেন, বা আপনাদেরকে বলি, এই নোট ভার্বাল হচ্ছে এমনই একটা কমিউনিকেশন, এমনই একটি যোগাযোগ যে এই নোটে, এই বার্তায় কারো কোনো স্বাক্ষরও থাকে না। একটা লেটার হেডে, হয়তো দূতাবাসের লেটার হেডে এই নোট ভার্বাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গেছে। কাজেই ভারত সরকারের শীর্ষ পর্যায়ে তাতে চড়ে বসবেন, কারণ ভারত সরকার এই প্রশ্ন করছেন যে কেন বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানের সঙ্গে সরাসরি যোগাযোগ করলেন এবং যোগাযোগ করে শেখ হাসিনাকে পাঠালেন। কাজেই সেই উত্তর ছাড়া কিংবা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাইতে হলে বাংলাদেশ সরকারকে গণহত্যার যেসব পাঠিয়ে দিতে হবে। এবং দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে সর্বশেষ বলে দেওয়া হয়েছে যে শেখ হাসিনার ব্যক্তিগত মত, উনি ভার্চুয়ালি যা দিচ্ছেন, এসব নিয়ে ভারতকে দোষারোপ করা চলবে না। দেখুন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বৈঠক হওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহে মাস্কাটে। সেখানেও কিন্তু এই দুই দেশ আসলে তাদের এই দুই দেশের সম্পর্কে নেতিবাচকতা নিয়ে আলাপ করবে। তো এই নেতিবাচকতা আসলে কোন রকম উদ্বেগে, বিরাট কোনো উদ্বেগে আপাতত যে বিজেপি সরকারকে ফেলছে না, তার একটা কারণ আসলে তার সুসংহত রাজনৈতিক অবস্থান ভারতে এই নেতিবাচকতার ফলে। কাজেই ভারত বাংলাদেশ সম্পর্ককে যখন আমরা বিবেচনা করব, তখন মনে রাখতে হবে যে রাজনৈতিক একটি সরকার ক্ষমতায় ভারতে, এবং সেই রাজনৈতিক সরকারকে প্রথম কৌশল যেটি গ্রহণ করতে হয় সেটি হচ্ছে নিজের রাজনীতিকে, নিজের অবস্থানকে সুসংহত করা। এবং অশান্ত বাংলাদেশ বিজেপির রাজনীতির জন্য আশীর্বাদী বটে। গাজীপুরে জানিয়েছে এবং সংবাদ মাধ্যম এটুকুই জানতে পেরেছে এবং এই সংখ্যাটাই লিখেছে। তো যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার প্রয়োজন পড়ে নাই। পুলিশ সুপার বলেছেন যে এরা নানাভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন, কাজেই এদেরকে রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করে ফেলা হয়েছে। এখন আপনাদের তো মনেই আছে, এই ঘটনা তো বাংলাদেশের এখন প্রধানতম ঘটনা, যে শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদল বীর, তারা গিয়েছিল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় মাঝরাতে ডাকাতি করতে কিংবা ভাঙচুর করতে, মানে কি মহান কাজে গিয়েছিল মাঝরাতে আরেকজনের বাড়িতে, যে খালি বাড়িতে, সে বিষয়ে আমার কোনো ধারণা নাই, কিংবা সরকারও সেটা
সেটা জানতে চান নাই, কিন্তু তারা যখন ওই ডাকাতি বা ভাঙচুর করতে গিয়েছিলেন তখন স্থানীয় লোকজন কেন তাদের পিটিয়েছে, প্রতিরোধ করেছে, এবং তখন কেন পুলিশকে ডেকে পাওয়া যায় নাই, সেই জন্য তারা গতকাল ঢাকা, গাজীপুর মানে সবখানে ব্যাপক মিছিল মিটিং করেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। তো স্বরাষ্ট্র উপদেষ্টা সেই বীরদের, যাদেরকে মানুষ গণপিটুনি দিয়েছে, তাদেরকে হাসপাতালে গিয়ে দেখা করেছেন, বিচারের আশ্বাস দিয়েছেন, কিন্তু তাতে তার কার্যক্রম বা তাতে তার চাকরি নিশ্চিত। দিন ডেভিল শেষ না হবে ততদিন যৌথ বাহিনীর এই অভিযান চলবে। আসলে এই ডেভিল হান্ট চালিয়ে যাওয়া ছাড়া সার্জিস আলমদের বা এই সার্জিস আলমরা যাদের ক্ষমতায় বসিয়েছেন এই উপদেষ্টা পরিষদের আসলে আর কোনো উপায় নাই, কারণ বাংলাদেশের রাজপথ দখল রাখার, একে মববাজির অধীনে রাখার ভয়ের যে রাজত্ব তারা কায়েম করেছে, সেই রাজত্ব কায়েম রাখা, যেখানে সেখানে আগুন দেওয়া, যাকে তাকে গিয়ে গণপিটুনি দেওয়া, যে কোনো বিয়ে বাড়িতে ঢুকে পড়া, যে কোনো স্থাপনা ভাঙা, কিংবা আজ 32 নম্বরে আগুন দিয়েছি কাল সচিবালয়ে দেব, এ ধরনের বক্তব্য প্রকাশ্যে দেওয়া, সেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া, এই যে একটা রাজত্ব এরা কায়েম করেছেন, এটা কায়েম করে রাখার একমাত্র রাজনৈতিক দল গঠন করা আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে খুব সহজ কখনো হবে না। কারণ দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্যাচ লাগিয়েছেন, তিনি প্রশ্ন করেছেন সরকারে থেকে এই যদি এরা রাজনৈতিক দল গঠন করে, তারপরে তারা বলছে তারা নির্বাচনে যাবে, নির্বাচনে যায়, তাহলে তো নির্বাচন নিরপেক্ষ হবে না, সরকারকে তাহলে নিরপেক্ষ হতে হবে। আর ওইদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত, সার্জিস, সচিবালয় সহ সর্বত্র মববাজি, তদবিরবাজি, চাঁদাবাজি, আর বড় বড় গাড়িতে চড়া, প্রায় গাড়ির দুর্ঘটনায় পড়া, এরকম নানা কিছু চালিয়ে যাবে, নায়কোচিত কাজ। আর অন্যরা বাইরে বসে রাজনৈতিক দল গঠন করবে। কাজে ওই দলের ভেতরেও, জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরেও এই নিয়ে একটা গ্যাঞ্জাম শুরু হয়েছে। দেশের নানা জায়গায় এরা নিজেদের মধ্যে হাতাহাতি সংঘর্ষ করছেন, খোদ রাজধানীতে হাসপাতালে গেছেন। অন্যদিকে সংবাদ মাধ্যম প্রশ্ন করা শুরু করেছে যে আপনারা কি রাজনৈতিক দল গঠন করতে হলে উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে যাবেন? এখন শুরু হয়েছে ঠেলাঠেলি, নাহিদ যাবেন না, আসিফ যাবেন না, মাহফুজ যাবেন নাকি কেউই যাবেন না। এই ঠেলাঠেলির মধ্যে পড়ে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব দ্রুত রাজনৈতিক দলের ঘোষণা দেবে সেই সম্ভাবনা কম। কাজেই এরা আসলে রাজপথে মূলত থাকবেন একটা হাওয়ার বিরুদ্ধে যুদ্ধ করে, ফ্যাসিস্টের দোসরের বিরুদ্ধে যুদ্ধ করে, নিয়ে পরের দিন মৃত অবস্থায় পরিবার তাকে ফেরত পেয়েছে, পিটিয়ে মেরেছে তাকে। তো শুধু যুবদল নেতা তৌহিদুলের ঘটনাটা জানা গেছে এবং যুবদল নেতা তৌহিদুলের মৃত্যু হয়েছে বলে হয়তো খবরটা এতটা জোরালো ভাবে এসেছে। কিন্তু দেখুন, সারা দেশে আসলে বিএনপিও এই ডেভিল হান্ট থেকে শেষ পর্যন্ত মুক্ত থাকবে না, কারণ এর মধ্যে একটা ভোটের হিসাব আছে। যতদিনে নির্বাচন হবে ততদিনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র নেতারা এরা তো আর কোনোদিন রাজপ্রাসাদ থেকে আসলে নামতে পারবেন না বা নামতে চাইছেন না। তো এই অবস্থায় তাদেরকে যদি থেকে যেতে হয়, এবং এই উপদেষ্টা পরিষদকেও মনে রাখবেন, এগুলো নিয়ে আমরা পরে আরো আলোচনা করব, এই উপদেষ্টা পরিষদকেও আসলে বিভিন্নভাবে বিভিন্ন তরিকায় রাজপ্রাসাদেই থেকে যেতে হবে। তো এই ব্যবস্থা করতে হলে নির্বাচনের আগে এদেরকে রাজনীতি আসলে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দল মুক্ত করতে হবে। দেখেন 2008 সালের নির্বাচনের হিসাব যদি নেই, আওয়ামী নির্বাচনের মাঠে আসতে পারবে না এই ছাত্ররা। 2008 সাল থেকে আমরা জানি যে বেগম খালেদা জিয়া সে সময় তার 2 ছেলের মুক্তি এবং বিদেশি চিকিৎসার ব্যবস্থা ছাড়া কিছুতেই নির্বাচনে রাজি হন নাই। 15 বছরের আওয়ামী লীগের আমলে 2018 ছাড়া আর কোনোবার তাদেরকে নির্বাচনে আনা যায়নি, কারণ তারা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, মানে যদি নির্বাচনে জয়লাভের সম্ভাবনা না থাকে, নির্বাচন থেকে কিছু পাওয়ার যদি প্রত্যাশা না থাকে, তাহলে আসলে বিএনপির শীর্ষ নেতৃত্ব কোনোভাবেই নির্বাচনে দ্বিতীয় দল বা তৃতীয় দল তো প্রশ্নই ওঠে না, দ্বিতীয় দল হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নয় এবং তারা কোনোভাবেই নির্বাচনে যেতে তখন রাজি হয় না। কারণ মনে রাখতে হবে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়া, জয় ছাড়া বেগম খালেদা জিয়া নিজের কিংবা তার পুত্রের, বিশেষভাবে আমরা আসলে দেখব বিএনপি 15 বছর শেষে আবারও যৌথ বাহিনীর চাপে, রাজনৈতিক ময়দানের চাপে শেষ পর্যন্ত একটা বহু বিভক্ত, বহুভাবে ভীত একটি দলে পরিণত হবে এবং এই কোণঠাসা দলটি আসলে ঘুরে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে আসতে পারার সম্ভাবনা খুবই কমে যাবে। এই অবস্থায় শেষ পর্যন্ত কবে নির্বাচন হবে সে বিষয়ে তারা নেই দুটো পক্ষের। একটি পক্ষ আপাতত জামায়াতে ইসলামী, জামায়াতে ইসলামী প্রস্তুত 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে যেতে, কিন্তু জামায়াতে ইসলামীর কোনো তারা নেই, কারণ এই যে পথ পরিষ্কার করা, আওয়ামী লীগ এবং বিএনপি 35-35-70ও যদি ধরে নেই এই দুই রাজনৈতিক দলের নির্বাচনী ভোটে হবে। কাজে এই সময়টুকু জামায়াতে ইসলামী দিতে চায় যখন আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিকে মাঠ থেকে সরানোর পুরো কার্যক্রমটাও শেষ হবে এবং বিএনপির অনেক নেতাকর্মী জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দেবেন। কেউ কেউ হয়তো এই ছাত্ররা যদি রাজনৈতিক দল শেষ পর্যন্ত গঠন করেন, সেই ছাত্রদের রাজনৈতিক প্রক্রিয়াতেও অংশ নেবেন এবং
সমর্থকদের অনেকে হয় ভোটদানে বিরত থাকবেন অথবা ভোট দিলে জামায়াত ইসলামীকে দেবেন। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে জুলাই আগস্টে এই অভ্যুত্থান এবং এই সরকার